আজকে তোমাদের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোষ বিভাজনের মাইটোসিস প্রক্রিয়া। তো মাইটোসিস হচ্ছে এমন একটা কোষ বিভাজন প্রক্রিয়া যেটা মূলত দুটি দশের মাধ্যমে সম্পন্ন হয়। একটি হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আরেকটি হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। তো নিউক্লিয়াসের যে বিভাজনটা হয় তাকে বলা হয়, সেই পদ্ধতিকে বলা হয় ক্যারিওকাইনেসিস। আর অপরদিকে সাইটোপ্লাজমের যে বিভাজন হয় তাকে বলা হয় সাইটোকাইনেসিস। তাহলে ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস এই দুটোর মাধ্যমে পুরো মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হয়। তো এর মধ্যে এই যে ক্যারিওকাইনেসিস যে প্রক্রিয়াটা, অর্থাৎ যে নিউক্লিয়াসের বিভাজনটা, এটাকে চারটে দশাতে ভাগ করা যায়। তারা হচ্ছে প্রোফেজ, তারপরে এই প্রোফেজের পরে হয় মেটাফেজ, তারপরে চলে অ্যানাফেজ, এবং শেষে চলে টেলোফেজ দশা। চারটে দশা ব্যাক টু ব্যাক ঘটে ক্যারিওকাইনেসিস প্রক্রিয়াকে শেষ করে দেয়। ক্যারিওকাইনেসিস প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর তারপরে সাইটোপ্লাজমের বিভাজন শুরু হয়। সেই সাইটোপ্লাজমের বিভাজনটা উদ্ভিদের ক্ষেত্রে একরকমভাবে হয়, প্রাণীদের ক্ষেত্রে একরকমভাবে হয়। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা যেটা বলবো যে উদ্ভিদের ক্ষেত্রে আর প্রাণীদের ক্ষেত্রে ওদের যে সাইটোপ্লাজমের যে বিভাজনটা, সেটা আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে যদি দেখি, তাহলে উদ্ভিদের ক্ষেত্রে মূলত কোষ পাত এটা গঠনের মাধ্যমে হয়, আর প্রাণীদের ক্ষেত্রে সাইটোকাইনেসিস হয় ক্লিভেজ প্রক্রিয়ার মাধ্যমে। ক্লিভেজ কি পরে আমরা আলোচনা করব। এই ক্লিভেজ প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। তো এই হচ্ছে মাইটোসিসের রূপরেখা, এটা আমাদের পরপর ধাপে ধাপে বুঝতে হবে। এবার আমরা চলে আসি এদের প্রক্রিয়াগুলো, যে কোন দশায় কি হয় না হয় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। তো ধরো আমরা ক্যারিওকাইনেসিসের মেন যে প্রথম যে দশা প্রোফেজ, সেটা আমরা একটু আলোচনা করছি। প্রোফেজ দশা, এখানে কি হয়, ধরো এই যদি নিউক্লিয়াস হয়, আমরা একটা নিউক্লিয়াসের গঠন যদি দেখি, এখানে নিউক্লিওলাস থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে, এর মধ্যে নিউক্লিয়াস জালিকাগুলো এরকমভাবে এই নিউক্লিওপ্লাজমের মধ্যে পেঁচিয়ে রয়েছে, আর বাইরে নিউক্লিয় পর্দা রয়েছে। তো যখন প্রোফেজ শুরু হয় তখন নিউক্লিয়াসের মধ্যে এই যে নিউক্লিয় রস বা নিউক্লিওপ্লাজম, মানে মধ্যগতা, এর মধ্যে জলীয় অংশ আছে। সেই জলীয় অংশগুলোর যে জল, সে জলটা এখান থেকে বাইরে বেরিয়ে যাবে সবার প্রথমে। নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত যে জলীয় অংশ, সেগুলো এখান থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ জলবিয়োজন হবে। এখানে জলবিয়োজন হবে। জলবিয়োজন হওয়ার ফলে এখানের যে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন সূত্রগুলো, এখান থেকে জল বেরিয়ে যাওয়ার ফলে এরা একে অপরের গায়ে লেগে যাবে, হ্যাঁ, লেগে গিয়ে ঘনীভূত হবে। অর্থাৎ এই যে একে অপরের সঙ্গে লেগে গিয়ে ঘনীভূত মানে একে অপরের সঙ্গে লেগে যাচ্ছে, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি স্পাইরালাইজেশন হবে। হওয়ার ফলে এগুলো ছোটো ছোটো ক্রোমোজোমে রূপান্তর হবে। অর্থাৎ এই জিনিসটাকে যদি আমি দেখাই, তো দেখতে পারবো এই হচ্ছে নিউক্লিয়াসটা, এই হচ্ছে নিউক্লিওলাস। এখানে একে অপরের গায়ে জলটা চলে যাওয়ার ফলে, এখানে ভেতরে জলটা চলে যাওয়ার ফলে এগুলোর ক্রোমাটিন জালিকাগুলো একে অপরের জুড়ে গিয়ে এরকম স্ট্রাকচার নিয়ে নিয়েছে, এরকম ঘনীভূত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম ঘনীভূত হয়ে যাবে। ঘনীভূত হওয়ার যে প্রক্রিয়া, যেটাকে বলা হচ্ছে স্পাইরালাইজেশন,
মনে রাখবে স্পাইরিলাইজেশন বলা হচ্ছে। ফলে মধ্য কথা এখানে যেখানে ক্রোমোজোমগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না সেটা ক্রোমোজোমরা আমরা এদের সাথে স্পষ্ট দেখতে পারবো। এরপর পরবর্তী ধাপে দেখা যাবে যে ক্রোমোজোমগুলো নিজেদের মধ্যে বিভক্ত হয়ে একজোড়া ক্রোমাটিড গঠন করবে। অর্থাৎ এর ভেতরে আমরা দেখতে পারবো যে ক্রোমোজোমগুলো যেটা এরকম ছিল তাদের একদম এরকম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে গিয়ে এরকম তৈরি করবে, এই এক একটা এরকম তৈরি হবে। এরকম ক্রোমোজোমে রূপান্তর হবে। এদেরকে এই ইন্ডিভিজুয়ালি এক একটাকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড, অর্থাৎ ক্রোমাটিড তৈরি করবে। ঠিক আছে, এদেরকে সিস্টার ক্রোমাটিড বলা হয় বা ক্রোমাটিড আমরা বলতে পারি। এবং এর পাশাপাশি এখানে যে নিউক্লিয়াসের যে নিউক্লিওলাসটা সেটাও দেখবো আস্তে আস্তে এখান থেকে অবলুপ্ত হওয়া শুরু করবে। হ্যাঁ, আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাবে একসময়। এবং এর পাশাপাশি নিউক্লিয় পর্দাটাও ধীরে ধীরে, এই নিউক্লিয়াসের যে নিউক্লিয় পর্দাও ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ এই জিনিসটা এরকম তখন দেখা যাবে যে এই যদি কোষটা হয়, কোষের মধ্যে নিউক্লিয়াসের নিউক্লিয় পর্দাটা এরকম আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে এবং ভেতরের এক একটা ক্রোমোজোম এরকম ক্রোমাটিড নিয়ে এরকমভাবে অবস্থান করছে। এরকম অবস্থান করছে, তাহলে এদেরকে পরস্পরের ক্রোমাটিড বা সিস্টার ক্রোমাটিড আমরা বলতে পারি। তা নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয়ে গেল, তা ধীরে ধীরে এই জায়গাটা নিউক্লিয় পর্দা অবলুপ্ত হওয়ার ফলে তাহলে ক্রোমোজোমগুলো মোটামুটি এখন কোষের সাইটোপ্লাজমের মধ্যে অবস্থান করছে। এটা হচ্ছে প্রোফেজ দশার এই বৈশিষ্ট্যগুলো দেখা যায়। এর পাশাপাশি যদি এটা প্রাণী কোষের ঘটনা ঘটে, তো প্রাণী কোষে এর পাশাপাশি আরও দুটো ঘটনা ঘটে। ধরো কী ঘটনা এখানে দেখাই, যে ধরো এই হচ্ছে সেই কোষটা, কোষের মধ্যে এই ঘটনাগুলো তো ঘটছে, প্লাস প্রাণী কোষ আর উদ্ভিদ কোষগুলো দুটো যেহেতু কোষ আছে, তো প্রাণী কোষের ক্ষেত্রে একটু এক্সট্রা ঘটনা ঘটে। সেটা হচ্ছে গিয়ে এই প্রাণী কোষের মধ্যে না এরকম সেন্ট্রোজোম থাকে। তো এখানে থাকা যে সেন্ট্রোজোমের মধ্যে এরকম ভেতরে দুটো সেন্ট্রিওল থাকে, তাকে কেন্দ্র করে এরকম সেন্ট্রোজোম তৈরি হয়। তো এই সেন্ট্রিওল দুটো, সেন্ট্রোজোমের ভেতরের যে এই যে দুটো সেন্ট্রিওল, এরা পরস্পরের থেকে দূরে সরে গিয়ে একটা সেন্ট্রিওল এই মেরুর দিকে আসবে আর একটা সেন্ট্রিওল এই মেরুর দিকে আসবে। অর্থাৎ এই জায়গাটায় গমন করবে, এখানে একটা সেন্ট্রিওল আসবে, এখানে একটা সেন্ট্রিওল আসবে। এবার এই সেন্ট্রিওলটা তখন ওকে দেখে আরেকটা নিজের মতন প্রতিলিপি তৈরি করে এখানে আরেকটা সেন্ট্রিওল তৈরি করবে। করার পর ওকে কেন্দ্র করে এরকম সেন্ট্রোজোম সৃষ্টি হবে বা অ্যাস্ট্রাল রশ্মি, এগুলোকে বলা হচ্ছে অ্যাস্ট্রাল রশ্মি। এরকম অ্যাস্ট্রাল রশ্মি তৈরি করবে। অর্থাৎ যেটা আমরা বললাম যে একটা যদি কোষ হয়, কোষের মধ্যে আমরা দেখবো এরকম দুটো সেন্ট্রিওল সৃষ্টি হয়েছে দুপাশে। প্রথমে একটা তৈরি হয়, তাকে কেন্দ্র করে আরেকটা তৈরি হয়, হওয়ার পর এদের চারপাশে এরকম অ্যাস্ট্রাল রশ্মি বা বেমুতন্তু গঠন হবে, আর এর মাঝখানে এরকম ক্রোমোজোমগুলো রয়েছে। ঠিক আছে, এরকমভাবে ক্রোমোজোমগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এটা হচ্ছে প্রোফেজ দশার বৈশিষ্ট্য, যেখানে সেন্ট্রোজোমের যে সেন্ট্রিওল দুটো বিপরীত দিকে চলে যাবে প্রাণী কোষের ক্ষেত্রে, গিয়ে ওদের থেকে এরকম রশ্মি বেরোবে যাদেরকে বলা হচ্ছে অ্যাস্ট্রাল রশ্মি। এই অ্যাস্ট্রাল রশ্মিগুলো পরবর্তী সময় বেমুতন্তু গঠনের কাজ করে, এটা প্রাণী কোষের ক্ষেত্রে। আর যদি এটা উদ্ভিদ কোষ হতো, উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখবো এই সাইটোপ্লাজমে এরকম অসংখ্য মাইক্রো টিউবিউল থাকে। ঠিক আছে, এটা হচ্ছে মাইক্রো টিউবিউল। এই মাইক্রো টিউবিউলগুলো তৈরি হয়
যারা আর কি এখানে পরবর্তী সময় বিমুখ গঠন করতে সাহায্য করে। এই হচ্ছে গিয়ে প্রোফেজ দশার মূল বৈশিষ্ট্য। এটা তোমরা ভালো করে বুঝে নাও। নেক্সট চলে আসি পরবর্তী দশা, অর্থাৎ মেটাফেজ। মেটাফেজ দশাতে কী হয় যে এক্ষেত্রে আমরা দেখব যে প্রোফেজ দশাতে এই কোষের মধ্যে তোমার চারিদিকে এরকম ক্রোমোজোমগুলো এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল তাদের ক্রোমাটিড নিয়ে। তো এরা কি করবে, এই কোষের যে একদম নিরক্ষীয় তল, এই নিরক্ষীয় তল বরাবর এরা একদম এই নিরক্ষীয় তল বরাবর এসে অবস্থান করবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। অর্থাৎ মেটাফেজের এক দশায় যখন চালু হবে তখন এই নিরক্ষীয় তল বরাবর ক্রোমোজোমগুলো একটা প্লেটের মধ্যে অবস্থান করবে। প্লেট বলতে মানে একই তলে আর কি এরা পরস্পরের সাথে থাকবে। তো এই জন্য এটাকে মেটাফেজ প্লেট বা ইংরেজিতে ইকুইটোরিয়াল প্লেটও বলে। এবং এর অপোজিটের দিকে কিন্তু এই যদি এটা প্রাণী কোষ হয় এখানটায় কিন্তু তোমার সেই ওলগুলো এখানে থাকবে। তারপর ওকে কেন্দ্র করে এরকম চারিপাশে অ্যাস্ট্রাল রশ্মি তৈরি হবে, যারা পরবর্তী সময় বেমুতন্তুতে রূপান্তর হয়। প্রথমে ছিল অ্যাস্ট্রাল রশ্মি, সেগুলো আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এরকম ছোটো ছোটো বেমুতন্তুতে রূপান্তর হয়। এবার যেটা দেখা যাবে যে প্রত্যেকটা ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার অঞ্চল মানে মিডিল যে পোর্শনটা, সে সেন্ট্রোমিয়ারের মধ্যে কাইনেটোকোর থাকে, এটা আমরা এর আগে পড়েছি। তো সেই কাইনেটোকোর নামক বিশেষ স্থানে এই যে তোমার অ্যাস্ট্রাল রশ্মির যে বেমুতন্তুগুলো এখানে তৈরি হচ্ছে সেগুলো সেখানে যুক্ত হবে। তার মানে দেখা যাবে যে এরা এরকমভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে, এই বেমুতন্তুগুলো এরকমভাবে বাড়তে থাকবে দুদিক দিয়ে এসে, এদিক দিয়েও বাড়বে এদিক দিয়েও বাড়বে, এসে এর যে সেন্ট্রোমিয়ার দেখা গেলো এই অংশটা একটা এসে এখানে টাচ করলো, আরেকটা এখান থেকে এসে এখানে টাচ করলো, একটা এখানে এসে এই দিকে টাচ করলো, আরেকটা এখান থেকে এসে দেখা হলো এদিকে টাচ করলো। তো এইভাবে দেখা যাবে যে বেমুতন্তুগুলো যে তোর ক্রোমোজোমের যে কাইনেটোকোর অঞ্চল সেখানটা এসে এরভাবে যুক্ত হবে। অর্থাৎ এই ঘটনাটাকে যদি একটু আমি ক্লিয়ারলি বড় করে দেখাই, তাহলে ধরো এই যদি ক্রোমোজোমটা থাকে, তাহলে এই পাশ দিয়ে একটা বেমুতন্তু এসে এই কাইনেটোকোরে টাচ করবে, এই পাশ দিয়ে একটা বেমুতন্তু এসে এই কাইনেটোকোরে টাচ করবে, এইরকমভাবে দুই জায়গায় টাচ করতে থাকবে। আবার কিছু কিছু মেরু দেখা যাবে যে কিছু কিছু ক্ষেত্রে যে বেমুতন্তুগুলো এই মেরু থেকে উৎপন্ন হয়ে কোনো ক্রোমোজোমকে টাচ না করে তার পুরো সোজা উপরের মেরুতে চলে গেল। এরকমও কিছু মেরু বেমুতন্তু দেখা যাবে যে ওখান থেকে উৎপন্ন হয়ে নিচের দিকে এরকম চলে গেলো, মাঝখানে কাউকে টাচ করলো না। তো এরকমও কিছু বেমুতন্তু এখানে দেখা যাবে। তো যেই সমস্ত বেমুতন্তুগুলো এক মেরু থেকে উৎপন্ন অপর মেরু পর্যন্ত বিস্তৃত হচ্ছে, যারা মাঝখানে কোনো ক্রোমোজোমকে টাচ করছে না, মানে ধরো এই প্রকারের যেটা, এটাকে বলা হচ্ছে নিরবিচ্ছিন্ন তন্তু। আর যারা ক্রোমোজোমকে গিয়ে টাচ করছে এই পাশ দিয়ে এসে ওর সেন্ট্রোমিয়ারে, এই পাশ দিয়ে এসে সেন্ট্রোমিয়ারে টাচ করছে, তাদেরকে বলা হয় ক্রোমোজোমাল তন্তু। ঠিক আছে, ক্রোমোজোমাল তন্তু, নিরবিচ্ছিন্ন তন্তু, এই হচ্ছে কি বিষয়। এবং এটা এখানে ক্রোমোজোমগুলোর অ্যারেঞ্জমেন্টটা একটু দেখা যায় যে যদি এটা প্রাণী কোষ হয় তাহলে দেখতে পারবে এগুলোর মধ্যে যে বড় ক্রোমোজোমগুলো যেগুলো, সেগুলো নিরক্ষতলের একদম সেন্টারে থাকবে, আর ছোটো ছোটো ক্রোমোজোমগুলো এর পরিধির দিকে অবস্থান করবে। এই হচ্ছে গিয়ে তোমার মেটাফেজ দশার মেন বৈশিষ্ট্য। নেক্সট চলে আসি অ্যানাফেজ দশা। অ্যানাফেজ দশাটা যদি আমরা দেখি তাহলে দেখো যে একটা কোষের মধ্যে দুই প্রান্তে বিমতন্তু সৃষ্টি হয়ে গেছে, এরকম বড় বড় বিমতন্তু সৃষ্টি হয়েছে।
এবং এরা গিয়ে মাঝখানে যে মেটাফেজের মাঝখানে যে ক্রোমোজোম তাদের কাইনেটোকর অঞ্চলে এরকমভাবে টাচ করেছে, এই দিক দিয়ে এইটা। এরকমভাবে বিভিন্ন মাঝখানে থাকা যে ক্রোমোসোমগুলোর যে ক্রোমাটিডের যে কাইনেটোকর অঞ্চল, সেখানে দুই প্রান্ত থেকে বিমতন্তুগুলো এসে এখানে টাচ করেছিল, এটা আমরা মেটাফেজে দেখেছি। তো অ্যানাফেজে এর পরের ক্ষেত্রে কী হচ্ছে, অ্যানাফেজে দেখা যাবে যে এইখানটায় এই ছবিটা একটু বড় করে দেখাই, এই রইল, এখানে টাচ করেছে, এখানে টাচ করেছে। এবার এই যে ডিএনএ, মানে এর মধ্যে যে ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ, সে হচ্ছে নেগেটিভ চার্জ। এই সেম কেস, এটাও মধ্যে ডিএনএ আছে, এটাও নেগেটিভ চার্জ। আর এখানে যে কাইনেটোকোরটা, এটা মাইক্রোটিউবুল মানে টিউবুলিন প্রোটিন দিয়ে তৈরি হয়, প্রোটিন হচ্ছে পজিটিভ চার্জ। তো প্লাস মাইনাস পরস্পরকে আকর্ষণ করবে, মাইনাস মাইনাস পরস্পরকে বিকর্ষণ করবে, অর্থাৎ এইটা আর এইটা পরস্পরকে এরকম বিকর্ষণ তৈরি করবে, আর এটার সঙ্গে এটা অ্যাট্রাকশন আসবে। এই দুটো কারণ, প্লাস এখানে যে বিমতন্তু তাদের ক্রমসংকোচনের মাধ্যমে এই মাঝখানে অর্থাৎ সেন্ট্রোমিয়ারের একদম মিডিল পোর্শনে এই দুটো ক্রোমাটিড পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। বিচ্ছিন্ন হয়ে গিয়ে ধরো একটা এরকম হলো আর একটা এরকম হলো, এরকম হয়ে যাবে। তো এই ঘটনা অ্যানাফেজে দেখা যাবে। অর্থাৎ আমি দেখাই ছবিটা যে কীভাবে রয়েছে। এই এই এরকম হয়ে যাবে, অর্থাৎ পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আবার মাঝখানে কিছু নিরবিচ্ছিন্ন ক্রোমোজোমাল তন্তুও থাকবে, সেটা তো পরের বিষয়। তো এরকম দেখা যাবে। এবং এরা এই প্লাস মাইনাস পরস্পরের ক্রমসংকোচন এগুলোর মাধ্যমে এই একটা ক্রোমাটিড এরকম উপরের মেরুর দিকে যাবে, আর একটা ক্রোমাটিড নিচের মেরুর দিকে যাবে। এইভাবে তারা দুইজন দুই দিকে বিভক্ত হতে থাকবে। হওয়ার পরে আলটিমেটলি দেখা যাবে এরা দুই প্রান্তে এরকমভাবে পৌঁছানো শুরু করবে, এরকমভাবে মুভ করতে থাকবে। তাহলে এখানে ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে যাচ্ছে বলে এদের মুভমেন্টটা এই দিকে, এটার মুভমেন্ট এর দিকে যাচ্ছে বলে এটাকে অ্যানাফেজিক চলন বলে, বা অ্যানাফেজিও চলন বলা হচ্ছে। অর্থাৎ এটার মুভমেন্ট এদিকে যাবে আর এটার মুভমেন্ট এদিকে যাবে, এইভাবে দুই দিকে যাচ্ছে বলে এটাকে অ্যানাফেজিও চলন বলা হয়। হয়ে দুটো ক্রোমোজোম দুই মেরুর দিকে গেল, গিয়ে মোটামুটি ধরো তারা এখানে এসে উপস্থিত হবে। এ হচ্ছে অ্যানাফেজিও চলন। নেক্সট চলে আসি টেলোফেজ, পরের ধাপ। এবং এখানে এই যে তোমার টেলোফেজ যাওয়ার আগে একটু বলে নিই, এই যে ক্রোমোজোমগুলো যখন ওরা যাবে না, ওদের বিভিন্ন রকম শেপ হবে। কেউ ভি এর মতো, কেউ এল এর মতো, কেউ জে এর মতো, কেউ আই এর মতো, এরকম বিভিন্ন ধরনের তাদের শেপ হয়ে যাবে। অর্থাৎ ভি মানে এরকম হবে দেখতে, এল মানে এরকম, জে মানে এরকম, আই মানে এরকম। তো এরকম বিভিন্ন রকম শেপ নিয়ে ওরা দুই মেরুর দিকে গমন করা শুরু করবে। নেক্সট হচ্ছে টেলোফেজ। টেলোফেজ দশাতে কী হবে, যেটা আমি বলছিলাম যে ক্রোমোজোমগুলো কোষের প্রায় দুই মেরুর দিকে চলে এসেছে অ্যানাফেজিও চলনের মাধ্যমে। আসার পরে এখানটা অবস্থান করলো,
ঠিক একই রকমভাবে এদিকেও তাই। হওয়ার পর তারা যখন দুই মেরুর দিকে চলে আসবে, আসার পর ক্রোমোজোমগুলো একে অপরের সঙ্গে মানে যে ঘনীভবন অবস্থায় ছিল সেটা ভেঙে যাবে, অর্থাৎ ঘনীভবন হবে না। ক্রোমোজোমের মধ্যে যে পাক ছিল, পাকগুলো খুলে গিয়ে তারা ক্রোমাটিন তন্তুতে রূপান্তরে এরকম একে অপরের সঙ্গে ক্রোমাটিন তন্তুগুলো খুলবে, খোলার পরে এরকম একটা জটলা পাকাবে। হ্যাঁ, পাকগুলো খুলে একটা অস্বচ্ছ ক্রোমাটিনের একটা জালিকা তৈরি করবে। ঠিক সেরকম এটাও সেম কেস, নিজেদের মধ্যে যে ক্রোমাটিন তন্তু সেগুলো খুলে গিয়ে এরকম একটা ক্রোমাটিন তন্তুতে বিভক্ত হবে। মানে এই যে ক্রোমোজোমের ভেতরের যে ক্রোমাটিন তন্তুগুলো যারা এতক্ষণ ঘনীভূত অবস্থায় হয়ে ক্রোমোজোমটা তৈরি করেছিল, তার ভেতরের ক্রোমাটিন তন্তুগুলো খুলে গিয়ে এরকম একটা আগের মতন একটা ক্রোমাটিন জালিকার একটা স্ট্রাকচার তৈরি করবে। এই ঘটনাকে বলা হচ্ছে ডিপোলারাইজেশন, বা সরি ডিস্পাইরালাইজেশন। ডিস্পাইরালাইজেশন। ঠিক আছে, আরও একবার বলছি, ডিস্পাইরালাইজেশন এইভাবে হচ্ছে। তো যখনই এটা তৈরি হবে তখন এদেরকে কেন্দ্র করে দেখব আস্তে আস্তে এরকম নিউক্লিয় পর্দাও আস্তে আস্তে ফিরে আসবে, এসে পুরো নিউক্লিয় পর্দা ফিরে আসলে ধরো ছবিটা এরকম লাগবে দেখতে। তখন হয়ে নিউক্লিয় পর্দা তৈরি হবে, আস্তে আস্তে নিউক্লিওলাস ফিরে আসবে এবং এর মধ্যে জলীয় অংশও ফিরে আসবে, এসে একটা পূর্ণাঙ্গ নিউক্লিয়াসে রূপান্তর হবে। তাহলে এইভাবে দেখা যাবে যে তোমার একটা কোষে একটা নিউক্লিয়াস যেটা ছিল সেখান থেকে দুটো নিউক্লিয়াসে রূপান্তর হচ্ছে। এই হচ্ছে গিয়ে তোমার টেলোফেজ দশা। তাহলে এইভাবে এটা পুরো ক্যারিওকাইনেসিসটা চললো, যেখানে আমরা দেখতে পেলাম দুটো নিউক্লিয়াস বিভক্ত হয়ে গেল। এবার চলে আসি সাইটোকাইনেসিস প্রক্রিয়া। সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। ঠিক আছে, এটা হচ্ছে কোষ বিভাজন পদ্ধতির একটা পুরোপুরি কমপ্লিট হবে এই দশাতে, যেখানে আমরা দেখতে পেলাম যে এর আগে অবধি যে দুটো নিউক্লিয়াস সৃষ্টি হয়েছিল, ঠিক আছে, সেই দুটো নিউক্লিয়াস কী করে দুটো কোষে রূপান্তর হয় সেটা আমরা এখন জানবো। তো সাইটোকাইনেসিস উদ্ভিদের ক্ষেত্রে একরকমভাবে হয়, প্রাণীদের ক্ষেত্রে একরকমভাবে হয়। যদি উদ্ভিদের ক্ষেত্রে দেখি তাহলে কীরকম হবে, তাহলে তার জন্য ছবিটা একবার আঁকা দরকার আমাদের। এই এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে। তো এই দুটো নিউক্লিয়াসের মাঝখানে আমরা দেখতে পারবো উদ্ভিদ কোষের যে যখন ক্যারিওকাইনেসিস শেষ হওয়ার পর সাইটোকাইনেসিস শুরু হবে, তখন এই দুটো নিউক্লিয়াসের মাঝখানে নিরক্ষীয় তল বরাবর কিছু মাইক্রোটিউবুল জমতে থাকবে এখানটায়, অর্থাৎ এরকমভাবে কিছু মাইক্রোটিউবুল জমতে থাকবে। এদেরকে বলা হয় মাইক্রোটিউবুল। তো সবার ফার্স্টে মাইক্রোটিউবুল জমবে, জমে একটা স্ট্রাকচার তৈরি করবে। মাইক্রোটিউবুলগুলো জমার ফলে একটা স্ট্রাকচার তৈরি করবে। এই যে যে স্ট্রাকচারটা তৈরি করলো, এই স্ট্রাকচারটাকে একসাথে বলা হয় ফ্রাগমোপ্লাস্ট। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট। তাহলে ফ্রাগমোপ্লাস্ট কিন্তু অনেকগুলো মাইক্রোটিউবুল নিয়ে ফ্রাগমোপ্লাস্ট গঠন করবে। এবার এর পাশাপাশি গলগি বডির যে ডিক্টিওজোম, সেখান থেকে কিছু ভেসিকেল এসে এখানে জমতে থাকবে। জমার পরে সেই ভেসিকেলগুলো একে অপরের সঙ্গে পরস্পরের সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে এখানে দুটি প্লাজমা পর্দা সৃষ্টি করবে। অর্থাৎ এদিক দিয়ে বাইরের দিক দিয়ে এদিকে একটা প্লাজমা পর্দা তৈরি করবে, এদিকে একটা প্লাজমা পর্দা তৈরি করবে। এবার দুটো প্লাজমা পর্দা তৈরি হলো, তৈরি হওয়ার মাধ্যমে যে জিনিসটা তৈরি করলো সেটাকে বলা হচ্ছে কোষপাত, বা ইংলিশে বলে সেল প্লেট। এবার এইভাবে দুই পাশে দুই দিকে কোষপাত তৈরি হলো। কোষপাতের মধ্যে পরবর্তী সময়ে
তোমার এটা একটু আরেকবার ছবিটা আঁকি, তাহলে তোমাদের বলতে সুবিধা হবে। এখানে নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়াস। তাহলে ধরো এই জায়গাটায় কোষপাত তৈরি হয়েছে, এবং এদের দেখতে পারবো এবার এর মাঝখানটাতে একটা আলাদা, এই কোষপাতের মধ্যে মাঝখানে একটা আলাদা স্তর তৈরি হবে। যে স্তরটা কেন তৈরি হলো না, এর মধ্যে আমরা দেখতে পারবো ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট, এগুলো এখানে যুক্ত হবে। যুক্ত হয়ে এই জায়গাটায় ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট যুক্ত হয়ে এই স্ট্রাকচারটা তৈরি করে, এই যে লাল কালার দিয়ে যেটা, এটাকে বলে মধ্যচ্ছদা। এরকম মধ্যচ্ছদের সৃষ্টি হবে। মধ্যচ্ছদের উভয় পাশে ধীরে ধীরে আরও অনেক রাসায়নিক উপাদান, যেমন ধরো সেলুলোজ, হেমিসেলুলোজ, এগুলো এখানে জমে মোটামুটি একটা কোষপ্রাচীর তৈরি করবে। এই কোষপাতটা এইভাবে সৃষ্টি হওয়া যে কোষপ্রাচীর, সেরকম মাঝ বরাবর রয়েছে, এবং সেটা ধীরে ধীরে দেখা যাবে এই দুটো কোষকে একে অপরের সাহায্যে একে অপরের থেকে বিভক্ত করে দিয়ে আলটিমেটলি এদিকে একটা কোষ, এদিকে একটা কোষ তৈরি হয়ে যাবে। এদিকে একটা কোষ হবে, এই মিডল বরাবর এখানে বিভক্ত হয়ে গিয়ে এদিকে একটা কোষ উইথ নিউক্লিয়াস, এদিকে একটা কোষ সঙ্গে নিউক্লিয়াস, এইভাবে তৈরি হবে। এইভাবে একটা কোষ থেকে দুটো কোষ বিভক্ত হয়ে যাবে। এটা হচ্ছে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস। প্রাণী কোষের ক্ষেত্রে দেখতে পারবো যে এখানটায় একদম নিরক্ষীয় অঞ্চল বরাবর তোমার অ্যাক্টিন আর মায়োসিন নামক দুটো প্রোটিন নির্মিত অনুনালিকা, ঠিক আছে, এই নিরক্ষীয় তলে এসে জমা হয়ে একটা মিড বডি গঠন করবে। অর্থাৎ এই পোর্শনটাতে তোমার মূলত অ্যাক্টিন আর মায়োসিন নামক প্রোটিনের কিছু অনুনালিকা কোষপর্দার ঠিক নিচে নিরক্ষীয় তলে জমা হয়ে একটা মিড বডি নামক একটা স্ট্রাকচার এখানে তৈরি করবে, মিড বডি। এবং এই অ্যাক্টিন আর মায়োসিন দুটো প্রোটিনের জন্য, অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন মিড বডি গঠন করলো। এবার এই প্রোটিন দুটি পরস্পরের সঙ্গে ইন্টারাকশন করবে, আন্তঃক্রিয়া করবে। করার ফলে এই জায়গাটায়, এই কোষপর্দার এই জায়গাটা একটা সংকোচন তৈরি হবে, এরকম। ওকে, সংকোচন বলের প্রভাবে কোষপর্দায় একটা এরকম সংকোচনের পরে এরকম একটা মধ্যবর্তী একটা খাঁজ তৈরি করবে। অর্থাৎ এই ছবিটা এরকম দেখতে পারি আমরা। এই এরকম দুটো নিউক্লিয়াসে বিভক্ত হয়ে গেলো, এবং এখানটা ভেতরে খাঁজ তৈরি হয়ে গেলো। কেন খাঁজটা তৈরি হলো আমি বারবার বলছি, অ্যাক্টিন আর মায়োসিনের দুটো প্রোটিন এখানে তোমার যে কোষ রয়েছে সেই জায়গাটা এসে জমে, ঠিক আছে। অর্থাৎ কোষ প্রাচীর না, কোষ পর্দার এই জায়গাটা এসে জমে এখানটায় অ্যাক্টিন মায়োসিন নিজেদের মধ্যে পরস্পরের সঙ্গে আন্তঃক্রিয়া করার ফলে এই জায়গাটা একটা খাঁজ তৈরি করে, একটা মিড বডি তৈরি করে, যে মিড বডিটা এরকম মিডল বড় বড় অংশে তৈরি হবে, এবং এই মিড বডির সাহায্যে ও একটা খাঁজ তৈরি হবে। এবার ধীরে ধীরে খাঁজটা ধীরে ধীরে ক্রমশ ভেতরের দিকে এগোতে থাকবে, এরকমভাবে এগোতে থাকবে। এগোনোর পরে আলটিমেটলি দেখা যাবে এটা একে অপরের সঙ্গে টাচ করবে। টাচ করার পরে এখানে দুটো পরস্পর মিশে গেল, মিশে গিয়ে এরকম দুটো কোষে রূপান্তর হয়ে যাবে, পৃথক কোষে রূপান্তর হবে। এই হচ্ছে গিয়ে প্রাণী কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস। তাহলে আশা করি তোমরা এটা বুঝেছো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে পরে জিজ্ঞেস করো।